আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট করলেন জামাতের আমির। দীর্ঘ ১৭ বছরের অপেক্ষা শেষে অবশেষে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো জোট প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহ বিএনপির ৩ নেতার। নারায়ণগঞ্জের ফতুল্লা আসনটি আসন্ন সংসদ নির্বাচনে জোট শরিক হিসেবে জমিয়তে ইসলামকে ছাড় দিয়েছে বিএনপি। এখানে জোটের প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমি আসনটি বিএনপি থেকে তাকে ছাড় দিল। মাঠে নামতে ভয় পাচ্ছেন তিনি। এখানে জোটের প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমি আসনটি বিএনপি তাকে ছাড় দিয়েছে, কিন্তু আগের যারা রয়েছেন তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসনটিতে নির্বাচন করবেন। তাদের মধ্যে ৩ নেতা বিএনপির, তারা এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। পাশাপাশি মাওলানা আব্দুল জাব্বার, তিনি জামাত ইসলাম থেকে, এবং আব্দুল্লাহ আল আমিন এনসিপি থেকে। এবারে জানাবো জামাতের সঙ্গে এনসিপির জোটের পরিকল্পনায় যা বললেন আব্দুল কাদির। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে জোট করেছে বলে নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। তিনি মনে করেন এতে তারুণ্যের রাজনীতির কবর রচিত হয়ে যাচ্ছে। কার্যত এনসিপি জামাত ইসলামের সঙ্গে একীভূত হয়ে যাবে বলে মন্তব্য করেছেন তিনি। জানাবো রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত। রাজবাড়ীর পাংশায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে নিহত হয়েছেন সম্রাট বাহিনী প্রধান অমৃত মণ্ডল ওরফে সম্রাট। আজ উপজেলার কলিমোহরের হোসেনডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো বড়দিনের শুভেচ্ছার প্রতিপক্ষদের ট্রাম্পের গালাগাল। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবথেকে বড় পবিত্র উৎসব বড়দিন ২৫শে ডিসেম্বর উদযাপিত হচ্ছে আজ। প্রথা অনুযায়ী বিশ্ব নেতারা এই দিনে খ্রিস্টান সম্প্রদায়ের উদ্দেশ্যে শুভেচ্ছা জানান। তবে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড়দিনের বার্তা ছিল অন্যদের থেকে কিছুটা ভিন্ন রকম। সেখানে তিনি অন্যান্য নেতাদের গালাগাল দিয়েছেন, এমনটা নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। তারেক রহমানকে নিয়ে পোস্ট শফিকুর রহমানের। দীর্ঘ ১৭ বছর অপেক্ষা শেষে অবশেষে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনে ফেসবুকে পোস্ট দিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ দুপুরে ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, জনাব তারেক রহমান সপরিবারে স্বাগত। এর আগে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল আজ তাকে স্বাগত জানিয়েছে। তিনি দুপুরে ফেসবুকে দৈনিক যুগান্তরের একটি ফটোকার্ড জুড়ে দিয়ে লিখেন, আবার স্বাগত। বাংলাদেশে আপনার কাছ থেকে ব্যতিক্রমী নেতৃত্ব প্রত্যাশা করি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির অন্যতম নেতা সার্জিস আলমও তাকে স্বাগত জানিয়েছে। তিনি তার স্ট্যাটাসে লিখেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রায় ১.৫ যুগ পর বাংলাদেশে ফিরেছেন। স্বৈরাচারের পতন, পরিবর্তিত পরিস্থিতি, নানা উত্থান পতনে রাজনৈতিক ক্রমধারার এক গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি আজ বাংলাদেশে আসছেন। আমরা ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাকে স্বাগত জানাই। দেশের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান বলে জানিয়েছেন সার্জিস। তিনি বলেন, পূর্ব অভিজ্ঞতা এবং বর্তমান বাস্তবতাকে সামনে রেখে বাংলাদেশের গণতান্ত্রিক লড়াই, আধিপত্যবাদ বিরোধী লড়াই থেকে শুরু করে আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার পথে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাব এই প্রত্যাশা করি। হজরত
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে পূর্ব নির্ধারিত বাসে করে পূর্বাঞ্চলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনা অনুষ্ঠান বা সমাবেশস্থলে রওনা দিয়েছেন তারেক রহমান। তাকে এক নজরে দেখতে সড়কের দুই পাশে নেতাকর্মীদের ঢল নেমেছে অবস্থায় বিএনপির পক্ষ থেকে বাংলাদেশকে নতুন করে তারা সাজিয়ে গুছিয়ে তোলার জন্য কাজ করছে। তবে নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সবাইকে, তাই সবাইকে আরও বেশি ধৈর্য ধারণ করতে হবে এবং নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। সে অনুযায়ী সবাইকে আরও বেশি কাজ করতে হবে। নারায়ণগঞ্জ ৪ জোট প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা বিএনপির ৩ নেতার। নারায়ণগঞ্জ ৪ ফতুল্লা আসনটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোট শরিক হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামকে ছাড় দিয়েছে বিএনপি, যেখানে জোটের প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমি। আসনটি বিএনপিকে নিয়ে অনেক বেশি স্বপ্ন দেখেছিল সেখানকার মনোনয়ন প্রত্যাশীরা, তবে এখন তারা সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করবেন। অন্যদিকে আসনটি জামাত ইসলামের প্রার্থী হিসেবে মাঠে আছেন মাওলানা আব্দুল জব্বার। তিনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। নারায়ণগঞ্জ মহানগর জামাতের আমির। নারায়ণগঞ্জ ৫টি সংসদীয় আসনের মধ্যে নারায়ণগঞ্জ ৪ আসনেই জামাতের সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে বলে ধারণা করা হচ্ছে। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তারা কাজ করছে, কিন্তু বিএনপির পক্ষ থেকে সব বিষয়গুলো নিয়ে তাদের মতামতের গুরুত্ব না দেয় তারা এখন রাগ করে বিএনপি ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে। জামাতের সঙ্গে এনসিপির জোটের পরিকল্পনা যা বলেন আব্দুল কাদির। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে জোট করছে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদির। তিনি মনে করেন এতে তারুণ্যের রাজনীতির কবর রচিত হয়ে যাচ্ছে, কার্যত এনসিপি জামাতের সঙ্গে একীভূত হয়ে যাবে। বৃহস্পতিবার ২৫শে ডিসেম্বর ফেসবুক পোস্টে আব্দুল কাদির লিখেছেন, সারা দেশে মানুষের নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষাকে অগ্রাহ্য করে গুটি কয়েক নেতার স্বার্থ হাসিলের জন্য এনসিপি জামাতের সঙ্গে জোট বাঁধছে। সব ঠিক থাকলে আগামীকালই এই জোটের ঘোষণা আসতে পারে। আব্দুল কাদের তার ফেসবুকে লিখেছেন, তারুণের রাজনীতির কবর রচিত হয়ে যাচ্ছে। এনসিপি অবশেষে জামাতের সঙ্গে সরাসরি জোট বাঁধতে চলেছে। সারা দেশে মানুষের নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটি কয়েক নেতার স্বার্থ হাসিল করতে এমন আত্মঘাতী সিদ্ধান্ত গ্রহণ করেছে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এই জোটের ঘোষণা আসতে পারে। এমন এর মধ্য দিয়ে কার্যত এনসিপি জামাতের গর্ভে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তবে বাংলাদেশ জামাত ইসলাম যে সুসংগঠিত একটি রাজনৈতিক দল, এই মুহূর্তে শিক্ষার্থীরা তারা যদি আলাদাভাবে থাকে তাহলে আমরা প্রতিটি ইউনিভার্সিটি নির্বাচনে দেখতে পেয়েছি শিক্ষার্থীদের ভরাডুবি হয়েছে। আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা এককভাবে দাঁড়ালে তাদের ভরাডুবি হবে। বিষয়টি এখন পানির মতো পরিষ্কার। সুতরাং শিক্ষার্থীরা যে পক্ষ অবলম্বন করেছে, অর্থাৎ জামাত ইসলামের সঙ্গে জোট করতে চলেছে, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। সুতরাং সবাইকে আরও বেশি এই ব্যাপারটি নিয়ে সচেতন থাকতে হবে এবং বাংলাদেশ জামাত ইসলামকে ভোটদানের মাধ্যমে দেশটাকে একটি সুন্দর অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে আমরা সাধারণ জনতা মনে করি। সেজন্য বাংলাদেশ জামাত ইসলামকে আমরা নতুন করে সবকিছু দেখভাল করতে চাই এবং নতুন বাংলাদেশের মালিকানা বাংলাদেশ জামাত ইসলামের হাতেই তুলে দিতে প্রস্তুত এদেশের সাধারণ লাখ লাখ জনতা। রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত। রাজবাড়ীর পাংশায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান অমৃত মণ্ডল ওরফে সম্রাট নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত 11:15টার দিকে উপজেলার কলিমোহরের হোসেনডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মইনুল ইসলাম জানিয়েছেন, কলিমোহরের হোসেনডাঙ্গা এলাকায় গণপিটুনিতে সম্রাটের মৃত্যু হয়েছে। তার নামে হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে। এ সময় সম্রাটের সহযোগী সেলিমকে একটি
পিস্তল ও একটি ওয়ান শুটারগান সহ আটক করা হয়েছে। সম্রাটের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জানা গেছে সম্রাট হোসেন ডাঙ্গার অক্ষয় মণ্ডলের ছেলে। তিনি নিজের নামে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে এলাকায় এবং আশপাশে ভয়ভীতি দেখাতেন, চাঁদাবাজি করতেন। দীর্ঘদিন ধরে তিনি চাঁদাবাজি করে আসছিলেন বলে জানা গেছে এবং তার বিরুদ্ধে নানা অভিযোগ দিয়েছিল এলাকাবাসী। অবশেষে এই কুখ্যাত সন্ত্রাসীর বিরুদ্ধে এলাকাবাসী ব্যবস্থা গ্রহণ করেছে। সারা দেশ জুড়ে বিএনপির কিছু অপরাধীদের চাঁদাবাজিতে সারা দেশের মানুষ এখন অনেক বেশি আতঙ্কের মধ্যে রয়েছে। তারা এসব চাঁদাবাজ দলগুলোকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে।